আসসালামু আলাইকুম। গল্পকথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের একটি উপন্যাস ফুফি, দ্বিতীয় পর্ব। ডাক্তারের ওয়েটিং লাউঞ্জে খানিকটা লজ্জিত এবং বিব্রত মুখে জোয়ারদার বসে আছেন। তার কোলে এক প্যাকেট মাতৃভাণ্ডারের রসমালাই, হাতে সবুজ রঙের কার্ড, সেখানে ইংরেজিতে লেখা প্লিজ ওয়েট, এর নিচে লেখা 17। তিনি অপেক্ষা করছেন। হাসপাতাল হচ্ছে মশা মাছি মুক্ত এলাকা, কিন্তু তার রসমালাইয়ের প্যাকেটের উপর স্বাস্থ্যবান দুটা নীল মাছি উড়াউড়ি করছে। রোগীদের কেউ কেউ বিরক্ত হয়ে তার দিকে তাকাচ্ছে। রসমালাই সঙ্গে করে আনা মস্ত বোকামি হয়েছে। তিনি সৌজন্য সাক্ষাতে আসেননি, ডাক্তারের সঙ্গে তার রোগ নিয়ে পরামর্শ করতে এসেছেন। ডাক্তার অ্যাসিস্ট্যান্ট জোয়ারদারের দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে যান, নেক্সট আপনি। জোয়ারদার ভেবে পেলেন না রেডি হবার মানে কি। উঠে দাঁড়াতে হবে, দরজার সামনে যেতে হবে। ভিজিটে টাকা দিন, 1500 টাকা। হাইট আর ওজন মাপুন, ব্লাড প্রেশার মাপুন। হাতে কি? মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট টেবিলে রেখে ওজন মাপুন। মিষ্টির প্যাকেট কার জন্য? ডাক্তারের জন্য। আপনারাও খাবেন? অ্যাসিস্ট্যান্ট মুখ বিকৃত করে বলল, ডাক্তারের জন্য আনবেন ভিজিট, মিষ্টি, লাউ, কুমড়া এইসব না। জি, আচ্ছা। এখন ঢুকে পড়ুন। ডাক্তারের ঘরগুলি আলো ঝলমলে হয়। রোগীর চোখ মুখ দেখতে হয়, জিভ দেখতে হয়, অল্প আলোয় সম্ভব না। সাইকিয়াট্রিস্টের ঘর বলেই হয়তো আলো কম। ডাক্তারি টেবিলের ওপাশে শায়লা বসে আছে। মানুষের চেহারার বয়সের ছাপ পড়ে। জোয়ারদার অবাক হয়ে দেখলেন শায়লার চেহারায় বয়সের কোনো ছাপ পড়েনি। আগে রোগা পটকা ছিল, এখন স্বাস্থ্য ভালো হয়েছে। গায়ের চামড়া উজ্জ্বল হয়েছে। রঙিন স্কার্ফে শায়লার মাথার চুল পেছন দিক থেকে বাঁধা। তাকে খানিকটা ইরানি মেয়ের মতো লাগছে। ডাক্তার শায়লা বললেন, আপনার নাম জোয়ারদার? জি। কি প্রবলেম নিয়ে এসেছেন বলুন। গুছিয়ে বলার চেষ্টা করুন, কিছু যেন বাদ না পড়ে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যখন গুছিয়ে কথা বলা দরকার তখন টেলিগ্রাফের ভাষায় কথা বলি, আর যখন সারসংক্ষেপ বলা দরকার তখন 500 পৃষ্ঠার উপন্যাস শুরু করি। আপনি কিছু মনে করবেন না, আমার ধূমপান করার অভ্যাস আছে। আমি সিগারেট টানতে টানতে আপনার কথা শুনবো। আপনার কোনো সমস্যা আছে? জি না। জোয়ারদারের বুক থেকে পাথর নেমে গেছে। শায়লা তাকে চিনতে পারেনি। চিনতে না পারারই কথা। অল্প বয়সেই তার চুল পেকেছে, মাথায় টাক পড়েছে। শায়লা সিগারেটে টান দিতে দিতে বললেন, চুপ করে আছেন কেন? সমস্যা বলুন। আমার ঘরে একটা বিড়াল ঢুকে। সমস্যা এই না আরো আছে? এইটাই সমস্যা। ফ্ল্যাট বাড়িতে থাকেন? জি। একটা ফ্ল্যাট বাড়িতে বিড়াল ঢোকা সমস্যা হবে কেন? এরা খাদ্যের সন্ধানে ঢুকবে, আরামের সন্ধানেও ঢুকবে। বিড়াল আরাম পছন্দ করে। সে কি মাঝে মধ্যে আপনার পাশে আরাম করে শুয়ে হাই তুলে? জি। যখন টিভি চলে তখন টিভির দিকে তাকিয়ে থাকে?
জি। ব্যাপারটা যে খুবই স্বাভাবিক আপনি বুঝতে পারছেন? জি। এমন যদি হতো বিড়ালটা টিভি দেখতে দেখতে টিভির নাটক নিয়ে আপনার সঙ্গে আলোচনা শুরু করত, তাহলে ছিল সমস্যা। তখন আমার কাছে আসার একটা অর্থ হতো। এখন আপনি এসেছেন শুধু শুধু কিছু টাকা খরচ করবার জন্য। চা বা কফি কিছু খাবেন? আমার এখানে চা কফির ব্যবস্থা আছে। না। বিয়ে করেছেন নিশ্চয়ই? জি। ছেলে মেয়ে কি? একটাই মেয়ে। নাম অনিকা। আমি এখন যাই? না, আমি একটা সিগারেট শেষ করছি। দ্বিতীয় সিগারেট ধরাবো। সেটা শেষ করব, তারপর যাবেন। জি আচ্ছা। শায়লা দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বলল, হাস্যকর বিড়ালের গল্প নিয়ে আপনি আমার কাছে কেন এসেছেন, এখন আমি সে ব্যাখ্যা করব। দয়া করে লজ্জা পাবেন না। আপনার খুবই ইচ্ছা করছিল আমার সঙ্গে দেখা করার। আপনি লাজুক মানুষ, কোনো অজুহাত খুঁজে পাচ্ছিলেন না। বিড়ালের একটা গল্প অনেক চিন্তা ভাবনা করে বের করলেন। হয়েছে? জোয়ারদার মাথা নিচু করে থাকলেন, কিছু বললেন না। একবার ভাবলেন, বলেন, বিড়ালের গল্পটা সত্যি। তারপর মনে হলো, থাক। শায়লা বললেন, আপনি যে মনে করে আমার জন্য রসমালাই নিয়ে এসেছেন, এতে আমি বেশ অবাক হয়েছি। রসমালাইয়ের অংশটা আমি ভুলেই গিয়েছিলাম। আপনাকে নিয়ে ব্রহ্মপুত্রের পাড় ধরে হাঁটছি, লজ্জায় আমি অস্থির। হঠাৎ কথা নাই বার্তা নাই আপনি বললেন, তোমার কি মিষ্টি পছন্দ? আমি কোনো কিছু না ভেবেই বললাম, রসমালাই। রসমালাই কেন? কোনো মিষ্টি আমার পছন্দ না। জোয়ারদার অস্বস্তির সঙ্গে উঠে দাঁড়াতে দাঁড়াতেই বললেন, শায়লা, যাই? শায়লা হাতে সিগারেট ফেলে দিয়ে বললেন, আচ্ছা, আবার যদি কোনো কারণে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে বা আমাকে দেখতে ইচ্ছা করে, সরাসরি চলে আসবেন। বিড়ালের কাহিনী ফাদার কিছু নেই। আচ্ছা। সঙ্গে ট্রান্সপোর্ট আছে? ট্রান্সপোর্ট না থাকলে বলুন, আমার গাড়ি পৌঁছে দেবে। জোয়ারদার বললেন, লাগবে না। প্রচণ্ড অস্বস্তি নিয়ে জোয়ারদার বাড়ি পৌঁছলেন। দরজা খুলে বাড়িতে ঢোকার পর অস্বস্তি কাটল। খালি বাড়ি, বসার ঘরে বাতি জ্বলছে। সোফায় বিড়ালটা শুয়ে আছে। তাকে দেখে একবার মাথা তুলে আবার আগের অবস্থায় চলে গেল। মনে হয় ঘুমাচ্ছে। টিভিতে হিন্দি সিরিয়াল হচ্ছে। সিরিয়ালে লম্বা গলায় একটা মেয়ে সুন্দর করে কাঁদছে। তার সামনে কঠিন চেহারার একজন যুবা পুরুষ। সে মেয়েলি গলায় কথা বলছে। টিভি কে ছেড়েছে? বিড়ালটা নিশ্চয় না। জামালের কাণ্ড। জামালের কথাটা শায়লার বলা উচিত ছিল। লাভ হতো না। বিড়ালের ব্যাপারটা শায়লা যেভাবে উড়িয়ে দিয়েছে, জামালেরটাও উড়িয়েই দেবে। জোয়ারদার ডাকলেন, জামাল। জামাল জবাব না দিয়ে শোবার ঘরের মুখে এসে দাঁড়ালো। কখন এসেছিস? জামাল জবাব দিল না, হাসলো। জোয়ারদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোদের দুজনকে নিয়ে বিরাট দুশ্চিন্তায় আছি। দেখা যাবে শেষটা আমি পাগল হয়ে যাব। আমাকে পাবনা পাগলা গারদে নিয়ে আটকে রাখবে। পাগলা গারদ চিনিস? জামাল না সূচক মাথা নাড়ালো। জোয়ারদার উঠে পড়লেন। তাকে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। সহজ কোনো আইটেম যেতে হবে। 2 মুঠো ভাত, 1 মুঠ ডাল, 1 চিমটি লবণ আর একটা ডিম দিয়ে জাল। শেষটায়
তেল দিয়ে বাগার। জোয়ারদার রান্না বসিয়েছেন, তার পাশে জামাল দাঁড়িয়ে আছে। সে উৎসুক চোখে দেখছেন। বিড়ালটা খাবার টেবিলে শুয়ে ঘুমোচ্ছে। জোয়ারদার জামালের দিকে তাকিয়ে বললেন, কিছু খাবি? জামাল না সূচক মাথা নাড়ালো। জোয়ারদার পুফির দিকে তাকিয়ে বললেন, তুই কিছু খাবি? পুফি মাথা তুলে বিরক্ত হয়ে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। টিভির সামনে বসে জোয়ারদার রাতের খাবার খাচ্ছেন। জামাল তার পাশে বসেছেন। পুফি তার পায়ের কাছে। টিভিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র পড়ে পড়ে আগুনে কি যেন দিচ্ছে। আগুন ধপ করে বাড়ছে। আগুনের পাশে বসা স্বামী স্ত্রী দুইজনই ভয় পেয়ে খানিকটা পিছাচ্ছে। দৃশ্যটা দেখতে ভালোই লাগছে। মোবাইল টেলিফোন বাজছে। সিনেমাতেই মনে হয় বাজছে। একসময় বোঝা গেল সিনেমার না, জোয়ারদারের টেলিফোন বাজছে। তাকে উঠে টেলিফোন আনতে হলো না। পুফি লাফ দিয়ে উঠে দাঁতে কামড়ে ধরে টেলিফোন নিয়ে নিল। এই জাতীয় দৃশ্য বিদেশি সিনেমায় দেখা যায়। ঘরের বেড়াল খাওয়ানো এবং ঘুমানো ছাড়া কিছুই করে না। টেলিফোন করেছে অনিকা। হ্যালো বাবা, বলো তো আমরা কোথায়? কক্সবাজারে। হয়নি, 10-এ গোল্লা পেয়েছ। এখন আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে। মামা একটা জাহাজ ভাড়া করে আমাদের সেন্ট মার্টিন নিয়ে এসেছে। মজা হচ্ছে মা? খুব মজা হচ্ছে। এখন আমরা বারবিকিউ করছি। নাও মায়ের সঙ্গে কথা বলো। সুলতানা বললেন, এই একটা ইন্টারেস্টিং খবর শোনো। রঞ্জু সেন্ট মার্টিনে একটা হোটেল আছে, নাম দিয়েছে সলিড রক। সমুদ্রের পাশের বাড়ির নাম দিয়েছে সলিড রক। অদ্ভুত না? হুম, ওর কি চমৎকার চমৎকার আইডিয়া। সে যে সেন্ট মার্টিনে হোটেল বানিয়ে বসে আছে তাই জানতাম না। আমি এত অবাক হয়েছি। তুমি অবাক হওনি? হুম, এখন টেলিফোন রাখছি। পরে তোমার সঙ্গে কথা হবে। মাংস পুড়ে যাচ্ছে। যাই। আচ্ছা, আরেকটু ধরো, অনিকা কথা বলবে। অনিকা, কি খবর মা? তোমাকে ছাড়া এসেছি তো বাবা, এই জন্য আমার বেশি ভালো লাগছে না। কয়েকদিন পর তো চলেই আসবে। বাবা শোনো, আমি ডাবের পানি দিয়ে গোসল করেছি। কেন? মা বলেছে ডাবের পানি দিয়ে গোসল করলে স্কিন ব্রাইট হয়, এই জন্য। তোমার স্কিন তো এমনিতেই ব্রাইট। আরো ব্রাইট হবে। আমি তখন চাঁদের মতো হয়ে যাব। চাঁদের গা থেকে যেমন আলো বের হয়, আমার গা থেকেও বের হবে। ভালো তো। বাবা, আমি টেলিফোন রাখছি। মা ডাকছে। মাকে সাহায্য করতে হবে। জোয়ারদার ঘুমোতে গেছেন। ঘুম যখন আসি আসি করছে, তখন তার মোবাইল বাজতে শুরু করেছে। তার মোবাইল ধরার কোনো ইচ্ছা ছিল না। পুফি কামড়ে মোবাইল নিয়ে এসেছে বলেই অনিচ্ছায় ধরতে হলো। হ্যালো, কে বলছেন? আমার নাম করিম। আমি শায়লা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম জরুরি ভিত্তিতে আপনাকে একটু দেখা করতে বলেছেন। আমার টেলিফোন নাম্বার কোথায় পেয়েছেন? আপনিই তো আমাকে দিয়েছেন। টাকা দিয়ে যখন রসিদ নিলেন, তখন টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সব দিলেন। ও, আচ্ছা। আপনার পক্ষে কি এখন আসা সম্ভব? আমি গাড়ি নিয়ে আসছি।
এখন সম্ভব না। আমি শুয়ে পড়েছি। আগামীকাল কি আসতে পারবেন? সকাল ১০টা থেকে ১১টা এই সময় ম্যাডাম বাসায় থাকেন। কাল আমার অফিস আছে। তাহলে রাতে চেম্বারে আসুন। আচ্ছা। রাত ৯টার দিকে এলেই হবে। রাত ৯টার পর ম্যাডাম আপনার জন্য ফ্রি রাখবেন। আচ্ছা। জর্দার ঘুমিয়ে পড়লেন। করিম তারপরেও অনেকক্ষণ হ্যালো হ্যালো করলো। অফিস ৫টায় ছুটি হয়। ৪টা বাজতেই চেয়ার খালি হতে শুরু করে। যারা চক্ষু লজ্জার কারণে বসে থাকে তারা ঘন ঘন হাই তুলতে থাকে। ফাইলপত্র সব তালাবদ্ধ। টেবিল খালি। খালি টেবিলে সত্যি সত্যি মাছি ওড়ে। মাছি মারার ব্যাপারে কাউকে তেমন উৎসাহী মনে হয় না। আজ অফিস খালি হওয়ায় শুরু হয়েছে ৩টা থেকে। কারণ আগামীকাল বুদ্ধ পূর্ণিমার ছুটি। তাছাড়া আকাশে ঘন কালো মেঘ। ঝড় বৃষ্টি শুরু হয় আগেই বাসায় চলে যাওয়া ভালো। জোয়ারদার সাহেব গভীর মনোযোগে ফাইলে চোখ বোলাচ্ছেন। আকাশ মেঘে অন্ধকার বলে বাতি জ্বালিয়েছেন। খালেক ঘরে ঢুকে বলল, স্যার, যাবেন না? জোয়ারদার অবাক হয়ে বললেন, কোথায় যাব? বাসায় যাবেন। আর কোথায় যাবেন? ৫টা তো এখনো বাজে নাই। খালেক টেবিলের সামনে বসতে বসতে বলল, আকাশের অবস্থা দেখেছেন? বিরাট তুফান হবে। আগে আগে চলে যাওয়াই ভালো। জোয়ারদার কিছু বললেন না। খালেক বলল, স্যার, একটা রিকোয়েস্ট করব, যদি অনুমতি দেন। জোয়ারদার হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। খালেক বলল, আজ আমার সঙ্গে আমার বাসায় চলুন। রাতে খাওয়া দাওয়া করবেন। তারপর আমি নিজে পৌঁছে দেব। খালেককে অবাক করে দিয়ে জোয়ারদার বললেন, আচ্ছা স্যার, তাহলে দেরি করে লাভ নেই, উঠে পড়ুন। জোয়ারদার বললেন, ৫টা বাজুক, অফিস ছুটি হোক। ঠিক আছে, বাজুক ৫টা। আমি ক্যান্টিনে আছি। আপনার জন্য চা নাস্তা কিছু পাঠাবো? না। প্রবল বৃষ্টির মধ্যে জোয়ারদার লাল রঙের প্রাইভেট কারে উঠলেন। খালেক বলল, পেছনের সিটে আরাম করে বসুন, আমি ড্রাইভারের সঙ্গে বসছি। জোয়ারদার বললেন, কার্ড গাড়ি? খালেক লজ্জিত ভঙ্গিতে বলল, আমার মেয়ের স্কুল ডিউটি করতে হয়, এজন্য ধার দেনা করে কিনে ফেলেছি। আমার স্ত্রী অবশ্য এই গাড়িতে ওঠে না। তার ধারণা এটা ঘুষের টাকায় কেনা। ইচ্ছা করলে আমার স্ত্রীর সঙ্গে আর্গুমেন্টে যেতে পারতাম। বলতে পারতাম, স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, আমি সেই দায়িত্ব পালন করছি। কিভাবে করছি সেটা আমার ব্যাপার, তুমি আমার বিচারক না। আর্গুমেন্ট ঠিক আছে না স্যার? জোয়ারদার জবাব দিলেন না। জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখতে লাগলেন। ভালো বৃষ্টি নেমেছে। জানালার কাছে ধুমধাম শব্দ থেকে মনে হয় শিলাও পড়ছে। খালেকের ফ্ল্যাট বাড়ি ছবির মতো সুন্দর। বসার ঘরে টেবিলে লাল টকটকে ফুলদানির ধবধবে সাদা গোলাপ। গোলাপের গন্ধে ঘর গন্ধময় হয়ে আছে। জোয়ারদার বললেন, বাহ। খালেক বলল, ঘর সাজানো আমার স্ত্রীর ডিপার্টমেন্ট। নিজের বাড়িতে যখন ঢুকি তখন মনে হয় নাটকের সেটে ঢুকে পড়েছি। বিশ্রী লাগে। নিজের ঘরে ঢুকবো, জুতা খুলে একদিকে ফেলবো, শার্ট আরেকদিকে ফেলবো, তখনই না মজা। খালেকের স্ত্রী শ্যামা ঘরে ঢুকে জোয়ারদারকে অস্বস্তিতে ফেলে বলল, আপনার মতো পূর্ণবান মানুষ আমার বাড়িতে, আজ আমার ঈদ। বলেই কদম বসি করলো। মেয়েটি শ্যামলা, অপরূপ মুখশ্রী।
চোখ মায়ায় টলটল করছে। জোয়ারদার থতমত খেয়ে গেলেন। কি বলবেন ভেবে পেলেন না। কথার পিঠে কথা তিনি বলতে পারেন না। খালিক বলল, স্যার, রাতে খাবেন? ফ্রিজে কিছু আছে? না থাকলে ড্রাইভার পাঠিয়ে আনাও। বৃষ্টি বাদলার দিনে ইলিশ ফ্রাই জমবে। মরক পোলাও, ইলিশ ফ্রাই। শ্যামা বলল, তোমার স্যারকে আমি আমার খাবার খাওয়াবো, তোমার কিছু না। জোয়ারদার অবাক হয়ে বললেন, দুজনের খাবার আলাদা নাকি? শ্যামা বলল, জি, ওর রোজগারের খাবার আমি খাই না। বাবার কাছ থেকে আমি কিছু টাকা পেয়েছি, আমি ওই টাকায় বাজার করি। ওর ফ্রিজ আলাদা, আমারটাও আলাদা। আমি নিজের খাবার নিজে খাই। আমার বাবাও ছিলেন আপনার মতো সন্ন্যাসী টাইপ মানুষ। সেই অর্থে আমি সন্ন্যাসীর মেয়ে। আমি রান্নার জোগাড় দেখছি, তুমি তোমার স্যারের সঙ্গে গল্প করো। আধ ঘন্টার মধ্যে নাস্তার ব্যবস্থা করছি। স্যার, আপনি গোসল করবেন না? জোয়ারদার অস্বস্তি নিয়ে তাকিয়ে আছেন। কি বলবেন বুঝতে পারছেন না। অফিস থেকে ফিরে দীর্ঘ সময় নিয়ে গোসল করা তার অনেক দিনের অভ্যাস। অন্যের বাড়িতে নিশ্চয়ই এটা করা যায় না। শ্যামা বলল, স্যার, আমার বাবাকে দেখেছি অফিস থেকে ফিরে অনেক সময় নিয়ে গোসল করতেন। আমার ধারণা আপনিও তাই করেন। জোয়ারদার বললেন, হুম, বাথরুমে সবকিছু আছে। আমি পরিষ্কার লুঙ্গি দিচ্ছি, আমার বাবার লুঙ্গি। জোয়ারদার বললেন, দরকার নেই। শ্যামা বলল, অবশ্যই দরকার আছে। আপনি বাথরুমে ঢুকুন, আমি নাস্তা জোগাড় দিচ্ছি। শ্যামা চলে যেতেই খালেক বিরক্ত গলায় বলল, কথায় কথায় সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা। অস্থির হয়ে গেছি। কয়েকবার বলেছি তুমিও সন্ন্যাসী হয়ে যাও। পার্বত্য চট্টগ্রামে কোনো গুহা খুঁজে বের করি, গুহায় দাখিল হয়ে যাও, গুহার ভেতর হাগা মুতা করো, জঙ্গলি মশার কামড় খাও। সন্ন্যাসী বাবার কাণ্ডও শুনুন স্যার। ঢাকা শহরে দুটা বাড়ি, দুইটাই দান করে দিয়েছে। একটা মাত্র মেয়ে, সে কিছু পায় নাই। নগদ কিছু টাকা দিয়ে খালাস। সেই টাকার পরিমাণ কত তাও জানি না। আমি তো সন্ন্যাসী না, আমাকে বলবে কেন? জোয়ারদার কথা ঘোরাবার জন্য বললেন, আপনার মেয়ে কোথায়? সে তার ছোট চাচার বাড়িতে। মেয়ের মধ্যেও সন্ন্যাসী ভাব দেখা দিয়েছে। আমিই দুষ্টু লোক, আমার সঙ্গে কথা বলে না বললেই চলে। তার মা আমার গাড়িতে উঠে না বলে মেয়েও উঠে না। লোন করে গাড়ি কিনেছি, লোনের কাগজপত্র দেখিয়েছি, তাতেও লাভ হয়নি। স্যার, যান, গোসল করে আসুন। আমার স্ত্রী একবার যখন মুখ দিয়ে গোসলের কথা বের করেছে, তখন গোসল করতেই হবে। বাথরুমে যদি না যান, বালতিতে করে পানি এনে মাথায় ঢেলে দিবে। সন্ন্যাসী বাবার মেয়ের নারী নক্ষত্র আমি চিনি। রাত ৯টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো। শ্যামা বলল, স্যার, আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে? জোয়ারদার বললেন, না। শ্যামা বলল, আপনার তো খালি বাসা, একা বাসায় থেকে কি করবেন? এখানেই থেকে যান। জোয়ারদার মনে করতে পারলেন না তার বাসা যে খালি এই খবর এদের দিয়েছি কিনা। দেবার তো কথা না। শ্যামা বলল, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে স্যার, থেকে যান, গেস্ট রুম রেডি করে দিই। খালেক বলল, স্যারের বাড়িতে কেউ নাই? জোয়ারদার বললেন, না, ওরা কক্সবাজার বেড়াতে গেছে। সেখান থেকে গেছে সেন্ট মার্টিন, কাল পরশু চলে আসবে। খালেক স্ত্রীর দিকে তাকিয়ে বলল,
স্যারের বাড়ি যে খালি, এই খবর তুমি কিভাবে জানলে? স্যার তোমারে বলছে? কখন বললেন? শ্যামা জবাব না দিয়ে উঠে গেল। খালেক বিরক্ত গলায় বলল, বাড়িতে মহিলা পিন নিয়ে বাস করি, না বলতেই ঘটনা জানে। বাড়ি তো না, হুজুরখানা। স্যার বুঝলেন, মাঝে মাঝে ইচ্ছা করে বনের জঙ্গলে চলে যাই। শ্যামা অনেক চেষ্টা করেও জোয়ারদারকে থেকে যাবার জন্য রাজি করাতে পারলেন না। খালেকের ড্রাইভার তাকে নামিয়ে দিতে গেল। বৃষ্টি তখনও পড়ছে। রাস্তাঘাটে পানি উঠে গেছে। গাড়ি কিছু দূর যাবার পরই ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়ে বলল, স্যার, একটা কথা বলি, যদি মনে কিছু না নেন। বলো। অপরাধ নেবেন না স্যার? না, অপরাধ নেব না। রাস্তায় পানি উঠে গেছে, পানির ভিতর দিয়ে গাড়ি নিয়ে গেলে ইঞ্জিনে পানি ঢুকে যাবে, আমার চাকরিও চলে যাবে। আমি কি এখানে নেমে যাব? নামলে ভালো হয় স্যার। গাড়ি থেকে ছাতা আছে? জি না। জোয়ারদার বৃষ্টির মধ্যেই নেমে গেলেন। গাড়ি হুশ করে তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে বের হয়ে গেল। জোয়ারদার মহা ঝামেলায় পড়লেন। চারদিক অন্ধকার। তিনি কোথায় আছেন কিছুই বুঝতে পারছেন না। বৃষ্টিও নেমেছে আকাশ ভেঙে। তিনি ফুটপাত ধরে এগোচ্ছেন। কিছু দূর যেতেই রাস্তায় দুই ভাগ হয়ে গেল। এখন তিনি কোন দিকে যাবেন? খালেকের ড্রাইভার তাকে নিতে কেন রাজি হলো না তিনি বুঝতে পারছেন না। প্রচুর গাড়ি চলাচল করছে, একটা গাড়ি তো তার গা ঘেঁষে গেল। রাস্তার নোংরা পানিতে তিনি দ্বিতীয়বার মাখামাখি হয়ে গেল। রাস্তায় কোনো রিক্সা নেই। রিক্সা থাকলে জিজ্ঞেস করে জানা যেত তিনি কোথায়, তাকে কত দূর যেতে হবে। মিয়াও। জর্দার চমকে তাকালেন। তার ডান দিকে পুফি। কুকুর যেমন লেজ উঁচু করে রাখে, সেও লেজ উঁচু করে রেখেছে, মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্য। তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন। বিড়াল হাঁটতে শুরু করেছে। তিনি বিড়ালের পেছনে পেছনে যাচ্ছেন। জর্দা নিশ্চিত এই বিড়াল তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বিড়াল পানি পছন্দ করে না, কিন্তু এর কোনো অসুবিধা হচ্ছে না। তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন। বিড়ালও দাঁড়িয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো। কার সঙ্গে আলাপ করবেন? সবার সঙ্গে সবকিছু নিয়ে আলাপ করা যায় না। ডাক্তার শায়লা তো পাত্তাও দিল না। আজ রাত 9টায় তার সঙ্গে দেখা করার কথা। লাভ কি? তাছাড়া যাবেনও বা কিভাবে? রাত 11টার দিকে জোয়ারদার নিজ বাসার সামনে উপস্থিত হলেন। বিড়ালটা তাকিয়ে আছে তার দিকে। তিনি ক্ষীণ গলায় বললেন, থ্যাংক ইউ। বলেই নিজের ওপর খানিকটা রাগ লাগালো। বিড়াল থ্যাংক ইউর মনও বুঝবে না। জোয়ারদারের সারা শরীর কাদায় পানিতে মাখামাখি হয়েছিল। তাকে দ্বিতীয়বার গোসল করতে হলো। এখন শুয়ে পড়ার সময়। কিন্তু তিনি অভ্যাস বশে টিভির সামনে বসলেন। ন্যাশনাল জিওগ্রাফিতে মহিষের মতো দেখতে কোনো এক প্রাণীর জীবন বৃত্তান্ত দেখাচ্ছে। তিনি আগ্রহ নিয়ে দেখছেন। বিড়ালটাও আগ্রহ নিয়ে দেখছে। অনেকক্ষণ হলো টেলিফোন বাজছে। তার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। তার সারা শরীরে আলস্য। মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন। নিতান্ত অনিচ্ছে টেলিফোন ধরলেন। সুলতানা টেলিফোন করেছেন। এই, টেলিফোন ধরছে না কেন? 3বার কল করলাম। জোয়ারদার বললেন। হুম। কি প্রশ্ন করেছি আর কি উত্তর? আবার কি? রাতে খাওয়া দাওয়া করেছো? হুম। হোটেলে খেয়েছো? তো জোয়ারদার আবারও বললেন। হুম। ঝামেলা এড়ানোর জন্য বলা। কি দিয়ে খেয়েছো? কই মাছ, মুরগির মাংস, ছোট মাছ, ঘি। ঘি? হুম।
গরম ভাতে 1 চামচ ঘি নিয়েছি। হোটেলে ঘি দেয়? ঠিক করে বলো তো কোথায় খেয়েছো? তুমি আমার সঙ্গে লুকাছাপা করো? এটা আমি জানি। বলো কোথায় খেয়েছো? জোয়ারদার প্রশ্নের জবাব দেবার আগেই পাশের ঘরে খিলখিল হাসির শব্দ হলো। সুলতানা বললেন, হাসছে কে? জোয়ারদার জানেন কে হাসছে। খালি বাড়ি পেয়ে জামাল চলে এসেছে। বিষয়টা সুলতানাকে বলা অর্থহীন। কি বুঝতে কি বুঝবে? এই, কথা বলছো না কেন? কে হাসে? কেউ না। কেউ না মানে? আমি পরিষ্কার শুনছি। খালি বাড়ি পেয়ে কাকে তুমি নিয়ে এসেছো? মেয়েটার নাম কি? রাস্তা থেকে এনেছো? বেশ্যা মেয়ে? কত টাকা দিয়ে এনেছো? জোয়ারদার টেলিফোন লাইন কেটে দিলেন। সুলতানার কথা শোনার চেয়ে জন্তুর কাণ্ড ও কারখানা দেখা যাক। এর মধ্যেও নিশ্চয়ই শিক্ষণীয় কিছু আছে। মহিষের মতো জানোয়ারটার নাম জানতে পারলে ভালো হতো। অনেকে বলতে পারতো। টেলিফোন আবার বাজছে। বাজুক, ওই দিকে কান না দিলেই হলো। জর্দা ঠিক করলেন আজ আর বিছানায় যাবেন না, সোফাতেই ঘুমাবেন। জামালের লাফালাফিটা বাড়াবাড়ি রকমের। মাঝে মাঝে বিড়ালের মিয়াও শব্দ কানে আসছে। সেও যুক্ত হয়েছে জামালের সঙ্গে। জর্দার সোফাতেই ঘুমিয়ে পড়লেন। টিভি চ্যানেলের শব্দ, জামালের হইচই, একটু পর পর টেলিফোনে বেজে ওঠা কিছুই তার ঘুমের সমস্যা করল না। তবে অনেকদিন পর দুঃস্বপ্নটা দেখলেন। কালো রঙের মাঝারি সাইজের চেয়েও ছোট একটা কুকুর তাকে কামড়ে ধরেছে। জামাল কুকুরটাকে ছাড়ানোর চেষ্টা করছে। একসময় কুকুরটা তাকে ছেড়ে জামালকে কামড়ে ধরলো। জামাল বুক ফাটা আর্তনাদ করলো, বাজান, বাজান গো। জোয়ারদারের স্বপ্ন এই পর্যন্তই হয়। বাজান বাজান শব্দে তার ঘুম ভেঙে যায়। আজ ঘুম ভাঙল না, স্বপ্নটা চলতে থাকলো। তিনি দেখলেন জামাল 4 পায়ে ঘুরে বেড়াচ্ছে। তার পেট ফুলে আছে, পেট ভর্তি কুকুরের বাচ্চা। পেটের চামড়া ভেদ করে বাচ্চাগুলো দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! বাচ্চাগুলি কাঁদছে, কান্নার আওয়াজ টেলিফোনের রিংটোনের মতো। জোয়ারদার জাগলেন। কুকুরের বাচ্চা কাঁদছে না, টেলিফোন বাজছে। পুফি মোবাইল ফোন কামড়ে ধরে তার বিছানার কাছে বসা। জামালকেও দেখা যাচ্ছে, সে জোয়ারদারের পায়ের কাছে বসেছে। নিতান্তই অনিচ্ছায় জোয়ারদার টেলিফোন ধরলেন। নিশ্চয়ই সুলতানা চিৎকার চেঁচামেচি করে রাতের ঘুমের 12টা বাজিয়ে দেবে। জোয়ারদার বললেন, সুলতানা, বলো কি বলবে। অপরিচিত তরণী কণ্ঠ বলল, আপনার স্ত্রীর নাম সুলতানা? জোয়ারদার বললেন, আপনি কে? আমার নাম শায়লা, ডাক্তার শায়লা। ও ও, আচ্ছা। আজ আপনার আসার কথা ছিল। জোয়ারদার বললেন, ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম। বুঝতে পারছি, আমি অপেক্ষা করেছিলাম। ভালো কথা, আপনার মামা কি বেঁচে আছেন? কোন মামা? শায়লা বললেন, যে মামার কারণে আমাদের বিয়েটা হয়নি। ও, বড় মামা। হ্যাঁ, বেঁচে আছেন। প্যারালাইসিস হয়েছে, বিছানা থেকে নামতে পারেন না। সরি টু হিয়ার দ্যাট। আপনি আপনার বড় মামার ঠিকানাটা আমাকে দেবেন? আমি তাকে একটা থ্যাংক ইউ লেটার পাঠাবো। কেন? ওনার কারণে আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। নিজের মধ্যে প্রচন্ড জেদ তৈরি হয়েছিল। পড়াশোনা করেছি, রেজাল্ট ভালো করেছি, একটা কথা জিজ্ঞেস করা হয়নি। আপনার স্ত্রী কি হাউসওয়াইফ? জি। আপনার বড় মামা বাগড়া না দিলে আমাকেও বাকি জীবন হাউসওয়াইফ হয়ে থাকতে হতো। বৎসর বৎসর বাচ্চা পয়দা করতাম। আমার কথা শুনে রাগ করছেন?
না, আমার ধারণা আমি উল্টাপাল্টা কথা বলছি। নিজের ওপর কন্ট্রোল নেই বলেই বলছি। আমি রাতে নিয়ম করে 2 গ্লাস রেড ওয়াইন খাই। এই অভ্যাস বিদেশ থেকে পিএইচডি ডিগ্রির সঙ্গে নিয়ে এসেছি। আজ আপনি না আসায় খানিকটা মেজাজ খারাপ ছিল বলেই হুইস্কি খেয়েছি 4 পেগ। জোয়ারদার বললেন, ও আচ্ছা। শায়লা বললেন, নিজের উপর কন্ট্রোল নেই বলেই এত রাতে টেলিফোন করে উল্টাপাল্টা কথা বলছি। শেম অন মি। টেলিফোন রাখছি, আপনি ঘুমোতে যান। সরি ফর এভরিথিং। জোয়ারদার টেলিফোন পাশে রেখেই ঘুমোতে গেলেন। বিস্ময় চোখ কপালে তোলার ব্যবস্থা থাকলে সুলতানার চোখ কপালে তুলতেন না, ব্রহ্মতারতে তুলে ফেলতেন। বাসার একই অবস্থা, প্রতিটি বালিশের তোলা ছেঁড়া, ঘরের মেঝেতে তোলার সমুদ্র। শুধু যে বালিশের তোলা বের করা হয়েছে তা না, লেপ নামিয়ে লেপের তোলাও বের করা হয়েছে। তুহিন তুষার ঘটনা দেখে মজা পাচ্ছে, কানাকানি করছে, হাসি চাপার চেষ্টা করছে। ইদানিং তারা অতি অল্পতেই মজা পায়। অনিকা ভীষণ অবাক। তার কোলে পুফি, পুফিও মনে হচ্ছে অবাক এবং ভীত। অনিকা মার দিকে তাকিয়ে বলল, বাসে কি হয়েছে মা? সুলতানা তিক্ত গলায় বললেন, তোমার বাবা লীলা খেলা করেছেন, এগুলি লীলা খেলার আলামত। অনিকা বলল, লীলা খেলা কি মা? সুলতানা কঠিন গলায় বললেন, অকারণে কথা বলবে না, এখন আমার মাথা গরম। বিড়াল নিয়ে সামনে থেকে যাও। তুহিন তুষার তোমরাও সামনে থেকে যাও। খিকখিক করছো কেন? খিকখিক করার মতো কিছু হয়েছে? তুহিন তুষার তাদের ঘরে গেল। অনিকা গেল পেছনে পেছনে। লীলা খেলা ব্যাপারটা কি জানতে হবে। অনিকার প্রশ্নের জবাবে তুহিন বলল, খালুজান খালি বাড়ি পাইয়া একা মেয়ে ছেলে নিয়ে আসছে, তার সাথে লটর পটর করছে। শুদ্ধ ভাষায় লটর পটরকে কয় লীলা খেলা। অনিকা বলল, ওই মেয়ে আমাদের বালিশ ছিঁড়েছে কেন? তুষার বলল, শরীর গরম হইছে, এই জন্য বালিশ ছিঁড়ছে। শরীর গরম হইলে মাথা ঠিক থাকে না, এখন বুঝছো? অনেকে কিছু না বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সুলতানা জোয়ারদারের অফিসে টেলিফোন করেছে। এই মুহূর্তে সবকিছুর ফয়সালা হওয়া উচিত। সুলতানা প্রায় চেঁচিয়ে বলল, হ্যালো হ্যালো। জোয়ারদার বললেন, তোমরা চলে এসেছো? সবাই ভালো? কারোর অসুখ বিসুখ হয়নি তো? সুলতানা বললেন, এই মুহূর্তে তুমি বাসায় আসো। অফিস ছুটি হবে 5টায়, এই মুহূর্তে কিভাবে আসবো? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি 8 ঘন্টার মধ্যে আসবে। এত চাকরি যদি চলে যায়, চলে যাবে। সুলতানা খট করে টেলিফোন রেখে দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য রওনা দিলেন। ফ্ল্যাট বাড়ির কোথায় কি হচ্ছে এই খবর দারোয়ানের কাছে থাকবেই। তারা হচ্ছে ফ্ল্যাট বাড়ির গ্যাজেট। গতকাল রাতে ডিউটি কার ছিল? ম্যাডাম, আমার। তোমাদের স্যার কাল রাতে কখন বাসায় ফিরেছেন? অনেক রাত করে ফিরেছেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরলেন, কাদায় পানিতে মাখামাখি। তোমার স্যারের সঙ্গে যে মেয়েটা ছিল তার বয়স কত? স্যারের সঙ্গে কোনো মেয়ে ছিল না? তোমার নাম রশিদ না? জি। রশিদ, আমার সঙ্গে টালটুবাজি করবে না। বুঝতে পারছি তোমাকে টাকা খাইয়েছে। কত টাকা খাইয়েছে বলো? সে যদি 500 টাকা দিয়ে থাকে আমি দেব 1000। সত্যি কথা বলতে হবে। রশিদ চুপ করে আছে। সুলতানা বললেন, এই নাও 1000 টাকা নোট। এখন বলো, মেয়ে ছিল? হ। কম বয়সী মেয়ে?
হ। সারা রাত ছিল। হ। মেয়েটা দেখতে কেমন? ভালো। দেখতে সৌন্দর্য আছে। তয় গায়ের রং শ্যামলা। শ্যামলার রং আমি তোমার স্যারকে গিলায় খাওয়াবো। সুলতানা তার ফ্ল্যাটের দিকে রওনা হলেন। অনিকা তুহিন তুষারের ঘরে। ঘর ভেতর থেকে তালাবদ্ধ। অনিকার চোখ মুখ লাল করে বসে আছে। তুহিন তুষার তাকে লীলা খেলার মূল বিষয়টা বোঝাচ্ছে। বোঝাতে গিয়ে দুবনই আনন্দ পাচ্ছে। অনিকা তাদের কাছ থেকে বেশ কিছু খারাপ শব্দ শিখল। ভয়ে এবং আতঙ্কে অনিকার হাত পা কাঁপছে। সুলতানা আবার টেলিফোন করলেন। জোয়ারদারকে কঠিন গলায় বললেন, মেয়ের নাম কি বলো। জোয়ারদার অবাক হয়ে বললেন, কোন মেয়ের নাম? নেকা সাচ্ছ? কোন মেয়ের নাম তুমি জানো না? সব বের করে ফেলেছি। দারোয়ান মেয়েকে দেখেছে। ও আচ্ছা। সুলতানা বললেন, ও আচ্ছা আবার কি? ও আচ্ছা তোমাকে গিলাই দিব। আজ শুধু বসায় আসো। এখন বলো মেয়ের নাম কি? জোরদার কিছু না ভেবেই বললেন, শায়লা। রাস্তার মেয়ে না? রাস্তার মেয়ে নাকি অন্য কিছু? ডাক্তার। ও আচ্ছা, ডাক্তার। ডাক্তার মেয়ে সারা তোমার চিকিৎসা করেছে? চিকিৎসা আরাম হয়েছে, শরীরে গরম কমেছে। সুলতানা, এসব কি বলছো? এখনো কিছুই বলছি না, কিছুই করছি না। আজ বাসায় ফিরে দেখো কি বলি আর কি করি। সুলতানা তার ভাই রঞ্জুকে খবর দিয়ে আনালেন। রঞ্জুর গায়ে এরশাদ সাহেবের সাফারি, বা হাতে কালো সিল্কের রুমাল। প্রচুর টাকা পয়সা হওয়ার পর রঞ্জু ঘন ঘন নিজের লেবাস বদলাচ্ছে। কোনটাতেই তাকে মানাচ্ছে না। লম্বাটে ঠোঁটের কারণে চেহারার কিছুটা বাদর ভাব থেকেই যাচ্ছে। রঞ্জু বলল, ঘটনা তো মনে হয় ভয়ঙ্কর। বালিশ লেপ কাটাকুটির বিষয়টা বোঝা যাচ্ছে না। দুলাভাইয়ের মাথা ঠিক আছে তো? সুলতানা বললেন, মাথা ঠিক না থাকলে এখন ঠিক হবে। মাথা ঠিক করার ঔষধ দেওয়া হবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরুক, দেখ আমি কি করি। শুরুতেই হইচয়ে যাবেন না বুবু, ঠান্ডা মাথায় ক্রস এক্সামিন করবে। সুলতানা বললেন, যে অবস্থা এই লোক করেছে তারপর কি আর মাথা ঠান্ডা থাকবে? রঞ্জু বলল, কথাবার্তা কি হবে? তার কাজের মেয়ে দুটির শোনা ঠিক হবে না। আমি এই দুজনকে নিয়ে যাচ্ছি। তোর যা ভালো মনে হয় কর। অনিকা থাকুক তোমার সঙ্গে। তোমার মনের যে অবস্থা একা না থাকাই ভালো। ডিসকাশন যখন শুরু হবে তখন অনিকাকে পাশের ফ্ল্যাটে পাঠিয়ে দিলেই হবে। তোমাদের পুরো কথাবার্তা একটা অডিও রেকর্ড থাকা দরকার। আমার এই মোবাইলে 4 ঘন্টা অডিও রেকর্ড হয়। তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সময় বুঝে বোতাম টেপে দিও। জোয়ারদার অফিসের ক্যান্টিনে বসে আছেন। তার সামনে হাফ প্লেট কাচ্চি বিরিয়ানি। তিনি অর্ডার দিয়েছেন পাবদা মাছ, সবজি, ডাল। ক্যান্টিনের বয় তার সামনে কাচ্চি বিরিয়ানি রেখেই চলে গেছে। সে চরকির মতো ঘুরপাক খাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। খালেক এগিয়ে এলো, তার সামনে চেয়ারে বসতে বলল, স্যার আছেন কেমন? ভালো। একটা কথা বলেন তো স্যার, গত রাতে ড্রাইভার কি আপনাকে বাসায় পর্যন্ত পৌঁছে দিয়েছিল নাকি বৃষ্টির মধ্যে রাস্তায় নামিয়ে দিয়েছেন? জোয়ারদার জবাব দিলেন না। তিনি ক্যান্টিনের বয়কে খুঁজছেন। প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবারটা বদলানো দরকার। খালেক বলল, আমার বাসায় এই নিয়ে বিরাট ক্যাচাল। আমার স্ত্রী 100% নিশ্চিত ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ড্রাইভারের কোনো কথাই সামা শুনবেন না। ড্রাইভারের চাকরি নট হয়ে গেছে। তাই নাকি? ভালো একজন ড্রাইভার পাওয়া আর গুপ্ত ধন পাওয়া একই ব্যাপার। এই জিনিস সামা বুঝবে না।
আপনার ড্রাইভার খুব ভালো? অবশ্যই ভালো। গাড়িটাকে সে নিজের সন্তানের মতো যত্ন করে। ১ বছর হয়েছে গাড়ি কিনেছি। এখনো গাড়িতে দাগ পড়ে নাই। এখন আপনি কি স্যার দয়া করে আমার স্ত্রীকে বলবেন ড্রাইভার আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল? তাহলে গরিব বেচারার চাকরিটা থাকে। আমাকেও একজন ভালো ড্রাইভার হারাতে হয় না। আচ্ছা, আমি বলবো। আমি মোবাইলে শ্যামাকে ধরে দিচ্ছি। আপনি একটু কথা বলুন। আমি জানি ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। শ্যামা যখন বলছে তখন ঘটনা এটাই। শ্যামা একটা কথা বলেছে আর কথাটা ঠিক হয় নাই, তা হবে না। পীর নিয়ে সংসার করি, যন্ত্রণার সীমা নাই। একজন পুরুষ মানুষের স্ত্রীর প্রয়োজন, মহিলা পীর না। মহিলা পীর দিক আমি কি করব? সকাল বিকাল কদম বসি করব? খালেক মোবাইল ফোনে তার স্ত্রীকে ধরে ফোন জোয়ারদারের দিকে এগিয়ে দিল। জোয়ারদার ইতস্ত করে বলল, শ্যামা, একটা কথা। শ্যামা বলল, কি কথা বলতে চাচ্ছেন আমি জানি। আপনাকে কিছু বলতে হবে না। ড্রাইভারের চাকরি থাকবে। স্যার, আপনি ভালো আছেন? হুম, আমার ধারণা আপনি ভালো নেই। একদিন আমার বাসায় আসবেন। আপনার সঙ্গে আলাদা কথা বলবো। আচ্ছা, আজকে আসতে পারবেন? না। জোয়ারদার টেলিফোন রেখে দিলেন। খালেক বলল, স্যার, আপনি তো মূল কথাটাই বলেন নাই। জোয়ারদার বললেন, বলেছি ড্রাইভারের চাকরি থাকবে। খালেক আনন্দিত গলায় বললেন, বলেন কি, বড় বাঁচা বাঁচলাম। জোয়ারদার বাসায় ফিরেছে। বাসা আগের মতোই লণ্ডভণ্ড অবস্থায় আছে। মেঝেতে তুলা উঠছে। সুলতানার প্রেশার অতিরিক্ত বেড়েছে বলে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে তাকে শুয়ে রেখেছেন। অনিকা আতঙ্কে অস্থির হয়ে বিড়াল কোলে মায়ের পাশে বসা। রঞ্জু ২ কাজের মেয়েকে নিজের বাড়িতে রেখে আবার ফিরে এসেছে। এর মধ্যে তার পোশাকের পরিবর্তন হয়েছে। সে পরেছে প্রিন্স কোট, গলায় বোটাই, তাকে হোটেলের বেয়ারার মতো লাগছে। রঞ্জু বসার ঘরে, তার মুখ থমথম করছে। জোয়ারদার বলল, কেমন আছো রঞ্জু? রঞ্জু বলল, আমি ভালো আছি, যদিও ভালো থাকার মতো অবস্থা আমাদের কারোরই নেই। আপনি এখানে বসুন। বিচার সভা নাকি? বিচার সভা হবে কি জন্য? আপনার বিচার করার আমি কে? ঘটনা কি বলুন তো? ঘর ভর্তি তোলা কেন? বালিশ ছিঁড়ে তুলা বের হয়েছে। বালিশ ছিঁড়েছে কে? পুফি ছিঁড়েছে। অবশ্য আমি তার নাম দিয়েছি কুফি। কুফি, একটা বিড়াল। দুলা ভাই, আপনি তো মানসিক রোগীর মতো কথা বলছেন। আপনার কথাবার্তা যে অসংলগ্ন, এটা বুঝতে পারছেন? হুম, আপনি কিছু গোপন করতে চাইলে করবেন। আমাদের সবারই গোপন করার মতো কিছু না কিছু থাকে। বুবু বলেছিল শায়লা নামের এক ডাক্তার মেয়েকে বাসায় নিয়ে রাত কাটিয়েছেন। শ্যামলার রং, কথাটা কি সত্যি? জোয়ারদার কিছু বলার আগেই সুলতানা ঝড়ের মতো উপস্থিত হলেন। অনিকা এলো তার পিছু পিছু। অনিকা দরজা ধরে দাঁড়িয়ে রইল। বাবার জন্য তার খুব খারাপ লাগছে। সে জানে বাবাকে মা বের করে দেবে। তার মা অনেকবার এই কথা অনিকাকে বলেছে। বাবা যাবে কোথায়? রঞ্জু বলল, বুবু, যা বলার ঠান্ডা গলায় বলো। তোমার শরীর খুবই খারাপ, প্রেশার অনেক হাই, এটা মনে রাখতে হবে। সুলতানা বলল, আমি ওই বদমাইশ লোকের সঙ্গে কথাই বলবো না। তুই বদমাইশটাকে চলে যেতে বল। এই বাড়িতে সে থাকতে পারবে না। জোয়ারদার বললেন, আমি যাব কোথায়? সুলতানা বললেন, রঞ্জু, তুই ওই বদমাইশটাকে বল সে কোথায় যাবে এটা তার ব্যাপার, তাকে এই মুহূর্তে ঘর থেকে বের হতে বল। রঞ্জু বলল, আজকে রাতটা থাকুক, ঘটনা কি আমরা জানি, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। ঘটনা কি সবই জানা আছে, নতুন করে জানার কিছু নাই।
তুই বদটাকে যেতে বল, আর যদি সে যেতে না চায় তাহলে কাজী ডেকে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে, এখন এই মুহূর্তে। জোয়ারদার উঠে দাঁড়ালেন, তাকালেন মেয়ের দিকে। অনিকা চোখ মুছছে। সে এখন আর বাবার দিকে তাকাচ্ছে না। সুলতানা বললেন, বদমাইশের কাছ থেকে মোবাইলের ফোনটা নে, চেক করে দেখ সেখানে শায়লা নামের ডাক্তার মাগির কিছু আছে নাকি। ফোন চালাচালি নিশ্চয়ই করে। জোয়ারদার পকেট থেকে মোবাইল ফোন বের করে রঞ্জুকে দিয়ে ঘর থেকে বের হলেন। রাত অনেক হয়েছে। জোয়ারদার সোহারদি উদ্যানের একটা বেঞ্চে বসে আছে। এই দিকটায় আলো নেই, অন্ধকার হয়ে আছে। কাছেই কোথাও রাতের ফুল ফুটেছে। তিনি ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন। প্রচণ্ড ক্ষুধায় তিনি অস্থির হয়ে আছে। দুপুরে তার খাওয়া হয়নি। পাবদা মাছের জন্য অপেক্ষা করতে করতে টিফিনের টাইম শেষ হয়ে গেল। তাকে উঠে পড়তে হলো। মিয়াও। জোয়ারদার চমকে তাকালেন। ঝোপের আড়ালে বিড়ালটা বসে আছে। জোয়ারদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একজন কেউ তো পাশে আছে। জোয়ারদার বললেন, এই, তোর খবর কি? বিড়ালটা লাফ দিয়ে বেঞ্চে উঠে এলো। জোয়ারদার বললেন, তোর জন্য ভালো বিপদে পড়লাম। বালিশ ছিঁড়ে তুলা বের না করলে এই বিপদে পড়তাম না। মিয়াও। এখন বল, কোথায় যাওয়া যায়? আমার ছোট বোন থাকে যাত্রা বাড়িতে। তার নাম ফাতেমা। একবার মাত্র গিয়েছি। বাড়ি খুঁজে বের করতে পারবো না, ঠিকানাও জানি না। আকাশে বিদ্যুৎ চমকালো। মেঘ তেমন নেই। বিদ্যুৎ যখন চমকাচ্ছে রাতে কোনো এক সময় ঝড় বৃষ্টি হবেই। জোয়ারদার ঝড় বৃষ্টি নিয়ে চিন্তা করছেন না। তিনি যেখানে বসে আছেন সেখানে ছাতার মতো আছে। তার প্রধান সমস্যা হলো ক্ষুধা। পাবদা মাছ দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খেতে পারলেই হতো। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন, তুই কি খাওয়া দাওয়া করেছিস? বিড়াল বলল, মিয়াও। জোয়ারদার শুয়ে পড়লেন। বিড়ালটা তার গা ঘেঁষে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের ওপর মেঘ জমছে। বৃষ্টি নামলই বলে। অনিকা মেয়েটার জন্য খারাপ লাগছে। বাসায় যে ঝামেলা যাচ্ছে, এই ঝামেলায় বেচারার কি রাতে কিছু খেয়েছে? মেয়েটা তার বাবার সম্বন্ধে খুব খারাপ ধারণা হয়ে গেল। এটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছে না। মানুষ যা তাই। জোয়ারদারের নিশ্চিত বাসার অবস্থা ঠিকঠাক হয়ে যাবে। তখন অনিকাকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন। অনিকা জীবজন্তু দেখতে খুব পছন্দ করে। রঞ্জু তার দুলাভাইয়ের মোবাইল সেই ঘাটাঘাটি করে একটি নাম্বার পেয়েছে। সেখান থেকে রাত 1টায় কল এসেছে। কথা হয়েছে 11 মিনিট 22 সেকেন্ড। রঞ্জু এই নাম্বারে টেলিফোন করলো। বিনীত গলায় জানতে চাইল, হ্যালো, আপনি কে জানতে পারি? শায়লা বললেন, টেলিফোন আপনি করেছেন। আপনার জানার কথা, কাকে কল করেছেন? এটা আমার দুলাভাইয়ের মোবাইল সেট। আপনি রাত 1টায় তাকে টেলিফোন করেছেন? শায়লা বলল, উনি আমার পেশেন্ট। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে বলেই আমি কল করেছি। এত রাত হয়েছে বুঝতে পারিনি। উনি আপনার পেশেন্ট? জি, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমার দুলাভাইয়ের সমস্যাটা কি? পেশেন্টের সমস্যা তো আপনাকে আমি বলবো না। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, জানতে পারেন। আমার নাম শায়লা। আপনাকে অনেক ধন্যবাদ। রঞ্জি টেলিফোনের লাইন কেটে সুলতানাকে বলল, ঘটনা তো আসলেই খারাপ। শায়লা নামের মেয়েই ফের টেলিফোন করেছিল। বলিস কি? রঞ্জু বলল, বুবু, অস্থির হইও না। যা করার করা হবে। আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাসেই মিলায় বস্তু। আজ এ পর্যন্তই।
যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।